আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। বঙ্গবন্ধু মেডিকেলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু, দ্রুত মুক্তি চেয়ে হাসপাতাল চত্বরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজুকের অভিযান, বহুতল ভবনের ফায়ার লাইসেন্স দিতে সরেজমিন পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর। সারা দেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁস সহ গুজবে কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শ। এবং সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে 6 সংস্থার কার্যক্রম নিষিদ্ধ, 20 সংস্থায় গোপন নজরদারি। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে ওয়াশিংটনে চেরি ব্লসম ও ঘুড়ি উৎসবের খবর। আনোয়ার শীটে এই আজিজ জিরো থেকে হিরো। আনোয়ার সিমেন্ট শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে কারাগার থেকে আনার সময় হাসপাতালের ভেতরে বিক্ষোভ করেছে বিএনপির নারী নেতাকর্মীরা। এনামুল কবির রূপমের রিপোর্টে বিস্তারিত। পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের ভেতরের আদালতে এক মামলায় হাজিরা শেষে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বিএসএমএমইউতে আনা হয়। হাসপাতালে ভর্তি করার পর ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আতিকুল হকের অধীনে তার চিকিৎসা শুরু হয়েছে। ডাক্তার আতিকুল হকের নেতৃত্বে অধ্যাপক ডাক্তার জিলান মিয়া সরকার, অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ সহ মেডিকেল বোর্ডের অন্য সদস্যদের নিয়ে বেগম জিয়ার কেবিনে যান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AKM মাহবুবুল হক। তিনি প্রেস ব্রিফিংয়ে জানান, স্বেচ্ছায়ী বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন বেগম খালেদা জিয়া। পেইনটা ওনার বেশি, এখন পায়ের মধ্যে ব্যথা, পায়ে এবং হাতে ওনার ব্যথা আছে, জয়েন্টে ব্যথা, পায়ের জয়েন্টে এবং হাতের জয়েন্টে। আর ওনার একটু ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা একটু বেশি, এখন নর্মাল চেয়ে একটু বেশি। আর উনি একটু দুর্বল আছেন, আর ওনার ঘুম কম হচ্ছে, এগুলোই ছিল ওনার সমস্যা। না, আজকে ওনার হাতে পা সবগুলো নাড়িয়েছেন। উনি আজকেও হুইল চেয়ারে উঠেছেন, যেহেতু উনি একা হাঁটতে কষ্ট হয়। তো আজকে এরকম কোনো কিছু উনি বলেন না যে আমি এই হাত বা পাটা নাড়াতে পারছি না। বেগম জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে আসেন বিএনপির মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা। অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। সেখানে তার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তার স্বাস্থ্যের ট্রিটমেন্টটা কিভাবে হচ্ছে। তিনি যদি ব্যক্তিগতভাবে মনে করেন তার চিকিৎসার জন্য বিদেশে গেলে সুবিধা হবে, আর যদি বোর্ড সেরকমের যদি সুপারিশ করে, তখন এটা সম্পূর্ণ নির্ভর করবে তার উপরে। কারাগারের গাড়ি থেকে নেমে বেগম জিয়া যখন হুইল চেয়ারে হাসপাতালের ভেতরে যাচ্ছিলেন, তখন তার মুক্তির দাবিতে কেবিন ব্লকের কাছে বিক্ষোভ করেন নারী নেতাকর্মীরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানির তারিখ 10 এপ্রিল ধার্য করেছেন আদালত। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়া অসুস্থ থাকায় সোমবার আদালতে হাজির করা হয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এদিন দুপুর 12:20 দিকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার যথেষ্ট আন্তরিক বলেছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। জোটের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, রাজপথে ব্যর্থ হয়ে বিএনপি এখন ভিন্ন পথে ষড়যন্ত্র করছে। সংসদে যোগ দিতে বিএনপির প্রতি আবারও আহ্বান জানান মোহাম্মদ নাসিম। সে সময় এফআর টাওয়ারে আগুনের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসাবে বেগম জিয়ার সুচিকিৎসা আগে হয়েছে, এখনও হবে, এবং আমরা চাই তার সুচিকিৎসা হোক। এ ব্যাপারে আমার মনে হয় গভর্নমেন্টের আন্তরিকতা আছে, আন্তরিকতা হিসেবে তাকে সেখানে নেওয়া হয়েছে, এখানে অন্য কোনো রাজনীতি না। রাজধানীর বহুতল ভবনগুলোর নির্মাণ ও নিরাপত্তার ত্রুটি চিহ্নিত করতে এবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের 24টি দল মাঠে নেমেছে। আর ভবনগুলোতে আগুন নেভানোর ব্যবস্থা খতিয়ে দেখতে গুলশান বনানী এলাকায় পরিদর্শন শুরু করেছে ফায়ার সার্ভিস। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আগুনে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ার পরিদর্শন করেছে। আরও জানাচ্ছেন পরাগ আজিম। বনানীর এফআর টাওয়ারে আগুনের পর বহুতল ভবন নির্মাণে অনিয়মের বিষয়টি আবার আলোচনায় আসে। এই অবস্থায় সোমবার সকাল থেকে বহুতল ভবনগুলোর নির্মাণ ও নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করতে 8টি অঞ্চলে একযোগে অভিযান শুরু করেছে রাজউক। এফআর টাওয়ারের আশেপাশেও অভিযানে নামেন তারা। প্রত্যেকটা বহুতল ভবনে যাব, সেখানে আমরা তথ্য সংগ্রহ করব যে আমাদের অনুমোদিত ভাবে সেই ভবনটি নির্মাণ হয়েছে কিনা, এবং অনুমোদন যদি থেকে থাকে সেটার কোনো ব্যত্যয় আছে কিনা, এবং অনুমোদন প্রক্রিয়ায় অনুমোদনের যে সকল দিক খেয়াল রাখা উচিত সেটা ঠিকমতো কমপ্লাই করা হয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখে আমরা একটা তথ্য সংগ্রহ করে যদি আমরা ব্যত্যয় পাই সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বহুতল ভবনগুলোর আগুন নেভানোর ব্যবস্থা সম্পর্কে জানতে পরিদর্শন শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এক একটা টিম হয়ে আমরা এক একটা জায়গায় যাচ্ছি, জায়গায় এই বিল্ডিংগুলোকে ভিজিট করতে যাই বিল্ডিংয়ের কি ত্রুটিগুলো আছে, কি এই বিল্ডিংয়ে ফায়ার সেফটিগুলো আছে সেগুলো আমরা দেখতেছি, নকশাগুলো দেখতেছি, যেগুলো না আছে সেগুলো জরুরি ভিত্তিতে করার জন্য আমরা ওদেরকে পরামর্শ দিচ্ছি। চলমান এটা যতদিন চেষ্টা হবে যে টোটাল হাইরেজ বিল্ডিংগুলোর যে ফায়ার সেফটি ব্যবস্থাটা কি আছে ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আগুনে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ার পরিদর্শন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আইইবি এবং বুয়েটের প্রতিনিধি দলও ভবনটি পরিদর্শন করে আলামত ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। মালিক পক্ষ যেই নকশাটার কথা বলছেন এবং রাজুক যেই নকশাটার কথা বলতেছেন, এই দুইটা নকশার ভিতরে সামঞ্জস্যতা আছে কিনা, এক নাম্বার। দ্বিতীয়ত হলো যে নকশা দিয়ে এটা নির্মাণ হয়েছে, অনুমোদিত নকশা, সেই নকশার সাথে এখানে যে নির্মাণ হয়েছে তার ভিতরে কোনো ধরনের ব্যত্যয় আছে কিনা। তৃতীয়ত হলো যে যদি ব্যত্যয় থাকে তাহলে পরে এই তদন্ত কমিটি কোন কোন স্থানে ব্যত্যয়গুলো ছিল সেই জায়গাগুলোকে লিপিবদ্ধ করে পরবর্তীতে রিপোর্ট যখন আসবে তখন সেটা জানাবে। ভবনের ভেতরে থাকা অক্ষত মালামালগুলো সরিয়ে নেওয়া শুরু করেছেন সংশ্লিষ্ট মালিকরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বহুতল ভবনে ফায়ার লাইসেন্স দেওয়ার আগে দমকলকে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী অগ্নি দুর্ঘটনা রোধে কিছু পরামর্শ তুলে ধরেন। ভবন নির্মাণে যারা বিল্ডিং কোড মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মোরসালিন বাবলার রিপোর্ট। সচিবালয়ে মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে বনানীর এফআর টাওয়ারে আগুনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, হাইরাইজ বিল্ডিংয়ের ফায়ার লাইসেন্স প্রতি বছর নবায়ন করার নিয়ম চালু করা যায় কিনা খতিয়ে দেখতে হবে। তিনি ঢাকা শহরে জলাধার তৈরি, লেকগুলোর সংরক্ষণ এবং ফায়ার ব্রিগেডের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। বাংলাদেশের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সাকুল্যে 3টি হাইরাইজ অর্থাৎ 23 তলা পর্যন্ত যাওয়ার মতো ল্যাডার আছে। তো এই সংখ্যা বাড়ানো বা সক্ষমতা বাড়ানো ফায়ার সার্ভিসের ফায়ার এক্সিট সেগুলো আমাদের দেশে কাজ করে না, এটাকে এনশিওর করা যে প্রতিটি দালানে, সেটা শুধু হাইরাইজ শুধু না, সব বিল্ডিংয়েই 100% ফায়ার এক্সিট এনশিওর করা। রাজুকের 24টি টিমের মাধ্যমে বহুতল ভবনগুলোর অনিয়ম চিহ্নিত করার অভিযান সোমবার থেকে শুরু হয়েছে জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পাওয়ার পর অনিয়ম করে তৈরি হওয়া বহুতল ভবনগুলোর নাম, মালিকের নাম পত্রিকায় প্রকাশ করে ব্যবস্থা নেওয়া হবে। শুধু বহুতল ভবনগুলি, এর পরবর্তীতে সর্বত্র আমাদের টিম কাজ করবে। এই রিপোর্ট আসার পরে আমরা কার্যক্রম শুরু করব। সেক্ষেত্রে আমাদের প্রথম কর্মসূচি রয়েছে যে ভবনগুলি বেআইনিভাবে হয়েছে, অনিয়মের মধ্য দিয়ে হয়েছে, পত্রিকায় বিজ্ঞাপন আকারে আমরা প্রকাশ করব। কারণ দেশবাসীর জানা উচিত যে এই সকল দুর্বৃত্তায়নে অন্যায় কাজে জড়িত ব্যক্তি কারা, এই ভবনের মালিক কারা,
তাদের স্বরূপও উন্মোচন হওয়া উচিত। দ্বিতীয় পর্বে আমরা তাদেরকে একটি সংক্ষিপ্ত সময় দেব, যেই সময়ের ভিতরে বিল্ডিং কোডের আওতায় যে সকল বিষয়গুলো থাকতে হবে এটা সম্পন্ন করতে হবে। যদি সম্পন্ন করতে না পারেন তাহলে ফৌজদারি মামলা সহ অপরাপর মামলা, বিল্ডিং ভেঙে দেওয়া, প্রয়োজনে সিলগালা করা সহ যে সকল প্রক্রিয়া গ্রহণ করা দরকার সকল প্রক্রিয়া গ্রহণ করব। মন্ত্রী বলেন, কোনো অনিয়মের সঙ্গে জড়িত ভবন মালিকই নয়, তদারকির দায়িত্বে থাকা রাজুক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে 7 তলার চেয়ে উঁচু ভবনে আগুন নেভানোর ব্যবস্থা আছে কিনা এই নিয়ে 2 সিটি কর্পোরেশন, রাজুক এবং ফায়ার সার্ভিসকে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের 4 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফায়ার সার্ভিসকে তাদের লোকবল এবং যন্ত্রপাতি সম্পর্কে 1 মাসের মধ্যে প্রতিবেদন দিতেও বলেছেন আদালত। বনানী এবং ডিএনসিসির আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানাতে রুল জারি করেছেন হাইকোর্ট। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বনানীর এফআর টাওয়ার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মার্কেটে সম্প্রতি আগুনের ঘটনায় অনেকে হতাহত এবং বড় ধরনের ক্ষতির শিকার হন। এমন ঘটনার প্রতিকার চেয়ে রিট আবেদন করেন ওই এলাকার একজন আইনজীবী। শুনানি শেষে অন্তর্বর্তীকালীন আদেশ দেন হাইকোর্ট। আগামী 4 মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজুক এবং ফায়ার এবং সিভিল ডিফেন্স যে ডিপার্টমেন্ট আছে তাদের একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা শহরে প্রত্যেকটি অঞ্চলে যতগুলো 7 তলা অথবা ততোধিক দালান রয়েছে সেখানে ফায়ার সেফটি আদৌ আছে কিনা, ফায়ার সেফটির বর্তমান অবস্থা কি সেই সম্পর্কে প্রতিবেদন চাওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে 1 মাসের মধ্যে একটি রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যে রিপোর্টে ফায়ার সার্ভিস বলবেন তার জনবল কি, লোকবল কি, তার কি ইকুইপমেন্ট আছে। একই সাথে ক্ষতিপূরণ এবং ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপন নিয়ে রুল দেন আদালত। নিহতদের পরিবারদের কেন কম্পেনসেশন দেওয়া হবে না? এফআর টাওয়ারে যারা প্রাণ হারিয়েছেন, যারা চক বাজারে চুরিহাট্টাতে প্রাণ হারিয়েছেন, সেই সমস্ত পরিবারবর্গ কেন কম্পেনসেশন পাবেন না? আগুন ধরে, বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, তখন কি করণীয় সেই বিষয়টি আমাদের শিক্ষাক্রমে এবং পাঠ্যসূচিতে কেন অন্তর্ভুক্ত করা হবে না? দুর্যোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, শিক্ষা সচিব সহ 9 বিবাদীকে ওই রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বনানীর এফআর টাওয়ারের অবৈধ অংশের অনুমোদন কিভাবে হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এর ভিত্তিতে দুদকের যা করার তাই করা হবে। তো আমরা ইনকোয়ারিতে নিয়েছি, ইনকোয়ারি করার পরে যদি দেখি যে রাজুক পারমিশন দিয়েছে, এই পারমিশন যিনি দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা 2013 সালে সম্ভবত রাজুকের কাছে একটা তালিকা চেয়েছিলাম যে কত অবৈধ বিল্ডিং এই ঢাকা শহরে আছে, এবং শেষ পর্যন্ত এই তালিকা আমি যা শুনেছি তালিকা পাওয়া যায় নাই বা পার্শালি পাওয়া গেছে। আমি আজকে যে দেখব ওই ফাইলটি কেন পড়ে আছে। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রশ্ন ফাঁস ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। শিক্ষামন্ত্রী বলেছেন, রটনা সৃষ্টিকারীদের রেহাই নেই। অভিভাবক এবং শিক্ষার্থীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র। পরীক্ষা সকাল 10টায় শুরু হলেও 30 মিনিট আগেই সবাইকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে, তাই 9টার আগেই পরীক্ষার্থীদের দীর্ঘ লাইন। পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী কেন্দ্রের কয়েকটি কক্ষ বাইরে থেকে পর্যবেক্ষণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এই পরীক্ষা নিয়ে বা প্রশ্নপত্র নিয়ে অনেক রকমের রিপোর্ট হয়, তবে এক একটি পরীক্ষায় যে হাজার হাজার প্রশ্নপত্র করতে হয় সেগুলো ছাপানো এবং এগুলোর জন্য যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, ছাপা হয়, তারপরে যে এটি আর কেউ দেখেন না, কোনো বোর্ডের কেউ দেখেন না, মন্ত্রণালয় দেখেন না, কেউ দেখেন না, এই বিষয়গুলো কিন্তু জনগণের আসলে সেভাবে জানা নেই। প্রশ্ন ফাঁস কিংবা গুজব তৈরিতে যারা সব সময় ব্যস্ত তাদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, বাজে কাজ করার কোনো সুযোগ নেই।
গুজব ছড়ানো, প্রতারণা করা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সঙ্গে আমি আবারও অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতি, শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো, কোনো রকম গুজবে কান দেবেন না, কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না, কারণ আমরা বিশ্বাস করি প্রশ্নপত্র ইনশাল্লাহ ফাঁস হবে না। এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে 11ই মে। 12 থেকে 21শে মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। 2010 সাল থেকে পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যেই ফল প্রকাশ করে আসছে বোর্ডগুলো। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জঙ্গি অর্থায়ন সহ সরকারি নির্দেশনার বাইরে গিয়ে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দেশি বিদেশি 6টি বেসরকারি সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করেছে এনজিও বিষয়ক ব্যুরো। আরও 20টি সংস্থার গতিবিধি ও টাকার উৎসের দিকে গোপন নজরদারি করছে সরকার। বিস্তারিত সময় ইসলামের রিপোর্টে। কক্সবাজারের টেকনাফে উখিয়া সীমান্তে অবস্থান করা প্রায় 12 লাখ রোহিঙ্গাকে বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে দেশি বিদেশি 162টি বেসরকারি সংস্থা। এদের মধ্যে 117টি দেশি আর 45টি বিদেশি। রোহিঙ্গাদের স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, বিনোদন ও সচেতনতামূলক কার্যক্রম সহ ইতিমধ্যে 780টি প্রকল্প গ্রহণ করেছে এই সংস্থাগুলো। এনজিও বিষয়ক ব্যুরোর হিসেবে এখন পর্যন্ত এনজিওগুলো রোহিঙ্গা খাতে খরচের জন্য অনুদান এনেছে 2244 কোটি টাকা। এখন প্রশ্ন, এই টাকার যোগান দিচ্ছে কারা, আর এই টাকা খরচ হচ্ছে কোন কোন খাতে? নজরদারি রাখতে গিয়ে বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে সন্দেহজনক লেনদেন এবং কর্মকাণ্ডের জন্য ইসলামিক এইড, ইসলামিক রিলিফ, মুসলিম এইড, নৌমিজান আফতাবি ফাউন্ডেশন, চাষী কল্যাণ সহ স্মল কাইন্ডনেস বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ করেছে এনজিও ব্যুরো। গভর্নমেন্টের পলিসির সঙ্গে অ্যালাইন থেকে এবং সমন্বয় রেখে কাজ করতে হবে। এর বাইরে যদি যে যায়, গভর্নমেন্ট একটা চেষ্টা করছে যে কোনো একটি বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করতে, হঠাৎ করে যদি তার কোনো নেতিবাচক কোনো যদি একটা ভূমিকা রাখে, সেক্ষেত্রে আমরা এটার করি। অথবা অনেক সময় আছে যে টেররিস্ট অ্যাক্টিভিটিস খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে টেররিস্ট অ্যাক্টিভিটিসটা নানা রকমের ভাবে ওখানে একটা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা হচ্ছে। তো সেই কারণে তো আমাদের একটু সাবধানতা অবলম্বন করতেই হয়, যেন কোনো এনজিও এর সঙ্গে ইনভলভ না হয়। এরপরে তো আছে 10-20টার মতো হয়তো হতে পারে যে আমরা একটু আলাদা করে কেয়ারফুলি হ্যান্ডেল করি আর কি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, ভ্রমণ ভিসা নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করা অনেক বিদেশি সহ সন্দেহজনক কার্যক্রমে যুক্ত অনেককেই শনাক্ত করা হয়েছে। তাদের গতিবিধি জানতে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। এনজিওরা কি করবে না করবে তার কিন্তু একটা সীমারেখা আছে, সেটা যদি লঙ্ঘিত হয় তো অবশ্যই এটা আমরা যথাযথ কর্তৃপক্ষের গোচরে নিয়ে আসবো। সেটাই তো আমাদের কাজ, আমাদের ইন্টেলিজেন্স সংগ্রহ করার কাজই তো সেটা, যে তারা তার চৌহদ্দির বাইরে গেছে কিনা, এবং সাহায্য যদি দিতে হয় তারা নিজেরা সাহায্য দিচ্ছে না আমাদের যে চ্যানেল সরকারিভাবে যেটা প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে সেই চ্যানেলে যাচ্ছে, সেটা তো আমাদের দেখতে হবে। কারণ কেউ তো যথেচ্ছভাবে ওখানে যার যার কাজের ক্ষেত্রটি তৈরি করে নিতে পারে না। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা থাকলেও ভবিষ্যৎ বিবেচনায় ইংরেজি ও নিজস্ব ভাষার বাইরে বাংলা না শেখাতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে লন্ডনে বিশেষ অনুষ্ঠান করেছে বাংলাদেশ হাইকমিশন। এতে অংশ নিয়ে বাংলাদেশ এবং ব্রিটেনের বন্ধুত্বের 50 বছরের পূর্তি উদযাপনের ঘোষণা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। লন্ডন থেকে শাহ এমি হোসেন জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার করা লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশন বাংলাদেশের স্বাধীনতার 48 বছর পূর্তি দিবস উপলক্ষে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের হলরুমে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, কূটনৈতিক, ব্রিটিশ এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে। সকল ব্রিটিশ পার্লামেন্ট ও কূটনৈতিক ব্যক্তিবর্গ ও ব্রিটিশ অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন লন্ডনস্থ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। অনুষ্ঠানে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বক্তব্য দেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আর্ল হোয়ে, কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, আইএমওর সেক্রেটারি জেনারেল কিটাক লিম সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, The unforgettable contribution of the government and the people of the UK during Bangladesh's independence in 1971.
সাইদা মুনা তাসনিম জানান, and leadership of an iconic Bengali leader Bangabandhu Sheikh Mujibur Rahman. On this day, therefore, I pay my profound respects and tribute to Bangabandhu. বাংলাদেশের সংস্কৃতিতে যে পিছিয়ে নেই তারই প্রমাণ দিলেন চমৎকার নৃত্য ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। নেপালে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৪০০-র বেশি, আরও অনেকে নিখোঁজ রয়েছেন। ঝড়ের কারণে ঘর বাড়ি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। গাছপালা উপড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে, ফলে উদ্ধার অভিযানেও সমস্যা হচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন কয়েক হাজার মানুষ। হতাহতদের উদ্ধারে সেনাবাহিনী কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নিটোল টাটা বিশেষ সংবাদ। বিখ্যাত চেরি ব্লসম ফুল উৎসবের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এবার উদযাপিত হলো বার্ষিক ঘুড়ি উৎসব। প্রতি বছরের 20 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত দেশটিতে উদযাপিত হয় চেরি ব্লসম ফুল উৎসব। এ উপলক্ষে 40-এর অধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে। তারই অংশ হিসেবে এবার পালন করা হলো বার্ষিক ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সী মানুষের ভিড়ে উৎসব মুখর হয়ে ওঠে দেশটির ন্যাশনাল পার্ক। উৎসবে শিশুদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। জাপান এবং যুক্তরাষ্ট্রের মাঝে চিরস্থায়ী বন্ধুত্বের অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রকে এই চেরি গাছগুলো উপহার দেয়। তারই অংশ হিসেবে প্রতি বছর উদযাপিত হয় এই চেরি ব্লসম ফুল উৎসব। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। অনলাইন কেনাকাটার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। উন্নত অর্থনীতির পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতেও অনলাইনে ক্রেতা বাড়ায় ই কমার্স বেড়ে চলেছে। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে ই কমার্সে বিক্রি 2017 সালে 13% বেড়ে প্রায় 29 লাখ কোটি ডলারে দাঁড়ায়। এ সময় অনলাইন গ্রাহক সংখ্যা 12% বেড়ে দাঁড়ায় 130 কোটিতে। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। মৌ চাষ করে লাখপতি হয়েছেন মেহেরপুরের মৌচাষী রোকনুজ্জামান। তার সাফল্য এলাকার অন্য মৌচাষীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছে। গোলাম মোস্তফার রিপোর্ট। 2 বছর আগে 40,000 টাকা বিনিয়োগ করে 7টি মৌবাক্সে বসে মৌ চাষ শুরু করেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের রোকনুজ্জামান। প্রথম বছরই লাভের মুখ দেখেন তিনি। এবছর তার মৌবাক্সের সংখ্যা দাঁড়িয়েছে 43-এ। এসব মৌবাক্স থেকে এবার প্রায় 60 মণ মধু সংগ্রহ করবে বলে আশা করছেন তিনি, যা থেকে আয় হবে 5 লাখ টাকা। এই বছরে আমার অনুমান 50-60 মণ মতো মধু হতে পারে। তো 50-60 মণ মধু হবে। এর ভিতরে গত বছর 300 বিক্রি করেছিলাম, এবছর বিক্রি করেছি সরিষা ফুলের মধু 400 টাকা কেজি। আর এখন বিক্রি করছি আপনার বসন্তকাল শুরু হওয়ার পরে ফাল্গুন চৈত্র মাসে এখন 500 টাকা কেজি। তার খামারের মধুর সুখ্যাতি থাকায় প্রতিদিন অসংখ্য ক্রেতা ভিড় করছেন সেখানে। তাছাড়া অনেক বেকার তরুণ তার কাছে যাচ্ছেন পরামর্শের জন্য। এলাকায় আমি দেখেছি এদের এই মধুটা অ্যাকচুয়ালি ভালো, অনেকেই কেনে। আমি মাঝে মধ্যে কিনে নিয়ে যাই, আজকেও আসছি এই মধু কেনার জন্য। এটা একটা অল্প ব্যয়ে এই মধু চাষ যদি আমরা বাড়াতে পারি, করতে পারি, সেই হিসাবে বাণিজ্যিকভাবে বাইরে রপ্তানি করতে পারবো এবং লাভবান হবো এবং আমাদের বেকারত্ব দূর হবে। বেকার জনগোষ্ঠীকে মৌচাষে উদ্বুদ্ধ করতে পারলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে মেহেরপুর অঞ্চল। মৌমাছি পালনের উপর যদি তারা প্রশিক্ষণ গ্রহণ করে ব্যাংকের থেকে লোন নিয়ে অথবা যুব উন্নয়নের অনেক সময় তারাও লোন সরবরাহ করে থাকে, সেগুলো গ্রহণ করে তারা মৌমাছি পালন করলে আত্মস্বাবলম্বী হবে, দেশের উন্নয়ন হবে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
পরিচ্ছন্ন পরিবেশ গড়তে অভিযানে নেমেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গ্রিন ক্যাম্পাস সংগঠনের উদ্যোগে শুধু হল আর ক্যাম্পাসই নয়, বিশ্ববিদ্যালয়ের আশপাশও পরিষ্কার করা হচ্ছে। আরমান হোসেন বরকতের ভিডিও চিত্রে শাহ আলম শাহীর রিপোর্ট। এরা কোনো পরিচ্ছন্নতা কর্মী নয়, কিন্তু পরিষ্কার করছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং আশপাশের ড্রেন সহ বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা। আশপাশে ময়লা নাই, এমন একটা সবুজ ক্যাম্পাস চাই স্লোগানই এ কাজ করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গ্রিন ক্যাম্পাস নামে তাদের সংগঠনে রয়েছেন বিদেশি শিক্ষার্থীরাও। As it doesn't look good when the environment is dirty, so we are making sure that our environment is clean and green. It is our duty to make it much more greenery, much more beautiful, much more healthy. এই সবুজ বাংলাদেশকে সবুজ রাখতে হলে আমরা শুধুমাত্র এই গুটি কয়েক মানুষ কাজ করলে চলবে না, দেশের মানুষকে এই দেশকে সবুজারণ্য করার জন্য এগিয়ে আসতে হবে। আমরা এই দিকে চলাফেরা করতাম, অনেক দুর্গন্ধ হতো, আমাদের অসুবিধা হতো। বন্ধুরা, আমাদের বড় ভাইরা উদ্যোগ নিয়ে যে এটা পরিষ্কার করতেছে, এজন্য আমরা অনেক খুশি। অপরিচ্ছন্ন পরিবেশ আর দুর্গন্ধ দূর করে নিজেরা ভালো থাকতেই গ্রিন ক্যাম্পাসের যাত্রা শুরু। আমরা খুব তাড়াতাড়ি ক্যাম্পাসটাকে একটা নিট অ্যান্ড ক্লিন ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে পারবো। এই উদ্যোগে উৎসাহ দিচ্ছেন শিক্ষকরাও, আহ্বান জানাচ্ছেন অন্য শিক্ষার্থীদেরও। পরিবেশ এবং প্রকৃতি যদি পরিষ্কার না থাকে তাহলে আমরা সবাই এটার দ্বারা এফেক্টেড হব। শিক্ষা জীবনের পলাতক মুহূর্তগুলোকে ছাড়না দিয়ে তারা এই কাজ করছেন। তাদের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পরিবেশবিদরা। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে 11 পয়েন্ট বেড়ে 5503 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 343টি কোম্পানির 423 কোটি 97 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 62 কোটি 44 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 163টির, কমেছে 126টির এবং অপরিবর্তিত 54টি কোম্পানির শেয়ারের দাম। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভাইস চেয়ারম্যানকে ভোট দেয়া নিয়ে 6 সন্তানের জননীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার উত্তর বাগ্গার একটি মাছের খামার থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই নারীর অভিযোগ, তিনি এবং তার স্বামী উপজেলা নির্বাচনে ভোট দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তালা প্রতীকের প্রার্থীর সমর্থক ইউসুফ মাঝির নেতৃত্বে 10 থেকে 12 জন পথ আটকে তাদের মারধর করে। সে সময় বেচু মাঝি, বজলু এবং আবুল বাসার নামে 3 জন তাকে পাশের মাছের খামারে নিয়ে যায়। পরে তার স্বামীর চিৎকারে এলাকার লোকজন তাদের উদ্ধার করে রাত 12:30টার দিকে হাসপাতালে ভর্তি করে। টিমের যে হাজব্যান্ড, তার সঙ্গে আমি কথা বললাম, উনি এজাহার দায়ের করবেন, অভিযোগ দায়ের করবেন। অভিযোগ দায়ের করার পরে আমরা ন্যূনতম সময়ের মধ্যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে তারা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর পদত্যাগ বা ভিসিকে প্রত্যাহার না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। স্মারকলিপির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 48 ঘন্টার আলটিমেটামও দিয়েছে তারা। এই সময়ের মধ্যে উপাচার্যকে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। আইন করে নয়, বরং সচেতনতা এবং মূল্যবোধের জায়গা থেকে মাদকাসক্তি সহ সকল অনৈতিক কাজ থেকে বিরত থাকা সম্ভব বলেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের তরুণ যুব সমাজ এবং মাদকাসক্তি বর্তমান পরিস্থিতি বিষয়ে আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন কাউন্সিলিং বিভাগের উদ্যোগে আয়োজনে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্টরা। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক 2 অধিনায়ক রকিবুল হাসান ও শফিকুল হক হীরা।
ইংল্যান্ডে আসন্ন বিশ্ব আসরে টাইগার দলের বর্তমান ক্রিকেটারদের ওপর আস্থা রেখে তারা বলেছেন, স্কোয়াডে খুব বেশি নতুন মুখের অন্তর্ভুক্তি কাম্য নয়। ইংল্যান্ডে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড নিয়ে সাবেকদের ভাবনা জানাচ্ছেন আরিফ চৌধুরী। বিদেশের মাঠে সাফল্যের চেয়ে টাইগারদের আত্মসমর্পণের গল্পই বেশি। প্রায় প্রতিটি সিরিজ শেষেই ব্যর্থতার পোস্টমর্টেম করতে হয় সাবেকদের। দলের শক্তির চেয়ে দুর্বলতা নিয়ে বারবার কথা বলেন তারা। সাব্বির কিন্তু মুখ রক্ষা করেছে, সে তার জীবনের প্রথম সেঞ্চুরি করেছেন। ম্যাচটা আমরা হারলো, ওইটাই ছিল বড় প্রাপ্তি। সাইফুদ্দিন ইজ ইমার্জিং অ্যাজ এ গুড অলরাউন্ডার, বোলার অলরাউন্ডার, এটা আমাদের জন্য প্রাপ্তি। মিঠুন কিন্তু ধারাবাহিক দুটো ইনিংস ভালো করেছে, বাট ব্যাড লাক, থার্ড ম্যাচের আগে সে ইঞ্জুরি হয়ে গেছে। তো ছোট ছোট এই সমস্ত জিনিসগুলো আমাদের আছে, এবং এরা কিন্তু একদম সবাই আনকোরে প্ল্যান না। ও কিন্তু তিনটা ইনিংসে কিন্তু স্কোর করেছে, এবং নিউজিল্যান্ড কন্ডিশনে ও খুব ভালো ক্রিকেট খেলেছে। আমার মনে হয় সাব্বিরকে দলে রাখা উচিত ছিল টেস্ট টিমে। অত টিম বদল করা যায়, কোনো অসুবিধা নেই, কারণ এরা ফর্মে আছে এবং এরা ভালো খেলতেছে। তারপরও এই দলের উপর সাবেকদের আস্থার জায়গাটা বেশ প্রগাঢ়। বিশ্বকাপ নিয়ে তাদের চিন্তা ভাবনায় মাশরাফি সাকিবদেরই প্রাধান্য। সাউথ আফ্রিকা ভেরি স্ট্রং টিম, সেকেন্ড গেম নিউজিল্যান্ড ভেরি স্ট্রং টিম। প্রথম গেম যদি আয়ারল্যান্ড কিংবা আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা হতো তাহলে অন্য কথা। আমাদের নিউক্লিয়াস অফ দ্য টিম ঠিক আছে, এবং ওয়ার্ল্ড কাপে কিন্তু ওই টিমটাই যাবে যেটা মোটামুটি আমার কাছে মনে হয় 15 জনের মধ্যে হয়তো 12-13 জন ঠিক হয়ে আছে। এখন আমাদের টিমের ব্যালেন্সটা দেখতে হবে, কারা ফিট আছে, কোন প্লেয়ারগুলো, টিমের স্ট্রাকচারটা, কয়টা বোলার আমরা নিয়ে যাবো, কয়টা ব্যাটসম্যান, টপ অর্ডার, মিডল অর্ডার মিলে, স্পিনার, এইসব নিয়ে টিমটা তৈরি হবে। কিছুদিনের মধ্যেই ওয়ার্ল্ড কাপ মিশনের জন্য প্রাইমারি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।